জারি করতে লাগবে মন্ত্রিসভার অনুমোদন। জ্যেষ্ঠতমই হবেন প্রধান বিচারপতি। সব দলের ঐক্যমত্য। সারা দেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যা মামলায় আরও 2 জন গ্রেফতার। শাপলা প্রতীকের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপির। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক। এনবিআরের কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, তাদেরই আস্থা ফেরাতে হবে বলছে উপদেষ্টা কমিটি। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হবেন প্রধান বিচারপতি। তবে জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে করতে হলে প্রয়োজন হবে সংবিধান সংশোধন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর প্রধানমন্ত্রীর পরামর্শে নয়, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার ওই বৈঠকে থাকবেন বিরোধী দলীয় নেতা অথবা উপনেতা। ইমরুল হাসানের রিপোর্ট। বর্তমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে কিনা এমন কোনো বিধান ছিল না। এমন পরিস্থিতিতে রোববারের ঐক্যমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই করতে হবে প্রধান বিচারপতি। তবে বিএনপির প্রস্তাব ছিল জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে নিয়োগের। আলোচনা শেষে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে বিষয়টি এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকেই বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা 2 জনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। আর জরুরি অবস্থা জারির বিষয়ে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠকে ঐক্যমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোন প্রক্রিয়া জারি হবে সে অমীমাংসিত বিষয় ফয়সালা হয় এদিন। সিদ্ধান্ত হয় শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে জারি করা হবে না জরুরি অবস্থা। যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে বলবর বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়া হবেন সে বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কয়েকটি দল ভিন্ন ভিন্ন মত দেয়। সব মিলিয়ে মঙ্গলবার নতুন প্রস্তাবনা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পরিস্থিতি বিবেচনায় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে একথা জানান তিনি। বলেন, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড সভ্য সমাজে মানা যায় না। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ব্যবসায়ী হত্যাকাণ্ডে তোলপাড় চলছে দেশ জুড়ে।
রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ড দুঃখজনক এবং সভ্য সমাজে মানা যায় না। জানান, সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে ডিবি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তাও খতিয়ে দেখতেছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, চাঁদাবাজি, মব সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ কার্যক্রম পরিচালনা করছে বলে জানান উপদেষ্টা। বলেন, প্রয়োজনে শুরু হতে পারে বিশেষ অভিযান। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। সবার সহযোগিতায় যে কোনো অস্থিরতা মোকাবেলা ও পুলিশ সহ সবার আত্মবিশ্বাস ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পুরান ঢাকার ব্যবসায়ী লালচান ওরফে সোহাগকে হত্যার ঘটনায় সজীব ও রাজীব নামে এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে রোববার গ্রেফতারকৃত আলমগীর ও মনিরকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত। এছাড়া সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। হাসপাতালের সামনেই এমন হত্যাকাণ্ডে নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানান। আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? 1 নম্বর গেটে আনসার মোতায়েন করতে হবে। 3 নম্বর গেট কালকে বিকালে টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। এমন সিচুয়েশন তো আমরা চাই নাই কখনো। মিডফোর্ট হাসপাতালের সামনের ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। সেখানকার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ব্যবসায়ীরা এখনো আতঙ্কিত বলে জানিয়েছেন। এদিকে সোহাগ হত্যা মামলায় নেত্রকোনা থেকে রোববার আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সজীব 7 নম্বর ও রাজীব ব্যাপারী 10 নম্বর আসামি। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ ছিল। তারপরেও আমরা অন্যান্য কোনো বিষয় আছে কিনা সেটা তদন্ত করছি। এখনও যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এখনো পর্যন্ত এটা উপসংহারে পৌঁছানো অত সহজ না। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তার সুনির্দিষ্ট চক্রান্তের অংশ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব দেওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তা নিশ্চিহ্নের অপচেষ্টা চলছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ এমন শিরোনামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। বইয়ের প্রতিপাদ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কট্টরপন্থী রাজনীতির মধ্য থেকে বেরিয়ে মধ্যমপন্থী বিএনপি নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। এখন প্রত্যেকটি এলাকার জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করতে হবে এবং এই মতামতকে ভিত্তি করেই দলটিকে আবারও পুনর্গঠিত সংগঠিত করতে হবে। এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা পাই, তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তিকে অতীতেও নানা চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে পথ চলতে হয়েছে। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে, সাইবার হামলা হয়েছে। ফ্যাসিবাদের সময় দল ভাঙার ষড়যন্ত্রেও বিচলিত হয়নি বিএনপি। এখনো সম্ভব নয়। জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে প্রতিবার
প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের উপর দীর্ঘ নিপীড়নের পরও তার আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ যুব ও ছাত্র সমাজকে সংগঠিত করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পাওয়া ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীক পেতে বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, শাপলা, ধানের শীষ, পাটের পাতা ও 4 তারকা দিয়ে জাতীয় প্রতীক তৈরি, তাই নির্বাচন কমিশন চাইলেই শাপলা প্রতীক এনসিপিকে দিতে পারে। নৌকা প্রতীকের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নৌকা প্রতীক তফসিল থেকে বাতিলের সুপারিশ করা হয়েছে। বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিতর্কিতদের বাদ দিয়ে নির্বাচন কমিশনে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত বলেও মনে করেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। এনবিআরের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থায় চির ধরেছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি ও ভালো আচরণের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। আন্দোলনের এক পর্যায়ে ট্যাক্স আদায় বন্ধ করে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় বলেও রোববার মন্তব্য করেন তিনি। বলেন, এ সংক্রান্ত অধ্যাদেশে কিছু চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। 29 জুন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে 2 মাস ধরে চলা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরদিন সরকারের তরফ থেকে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। সেই কমিটি 5 দফা বৈঠক করে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে। রোববার সকালে সচিবালয়ে তাদের কার্যক্রমের অগ্রগতি জানান কমিটির প্রধান। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এনবিআর 2 ভাগ করার জন্য দেয়া অধ্যাদেশে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, যা সংশোধনের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। বলেন, যে কোনো খসড়া অনুমোদনের আগে এখন থেকে আরও সতর্ক থাকবে উপদেষ্টা পরিষদ। এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত সচিব কে হবে? এই জন্য একটা নীতিমালা করতে হবে, এই যোগ্যতা থাকে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনবিআরের আন্দোলনে অংশ নেয় অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু, চাকুরি থেকে অব্যাহতি এবং বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকে দিয়ে এগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। চট্টগ্রাম কাস্টমারদের তালা লাগিয়ে এনবিআরের সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি? কার প্ররোচনায় কিভাবে করতে আমরা সেটা জানি না, সেটা আমরা জানতেও চাই না, কিন্তু সেটাই হচ্ছে সমস্যা।
যে সরকার ইয়েকে তো জিম্মি করা যাবে না, অর্থনীতি তো জিম্মি করা যাবে না, সরকারকে তো জিম্মি করা যাবে না। এনবিআর এর কর্মকর্তাদের জন্য উপদেষ্টা কমিটির পরামর্শ কি, প্রশ্ন ছিল তার কাছে। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়। ট্যাক্স ও কাস্টমসের কিছু কার্যালয় পরিদর্শন শেষে এ বিষয়ে গঠিত উপদেষ্টা কমিটির প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি এবং অভ্যুত্থান পরবর্তী নানা চ্যালেঞ্জ থাকার পরও 2025 সালে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে 2025 সনের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর থেকে শিক্ষা নিয়ে 2026 সালে আরও সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করা হবে। বাড়ি ভাড়ায় কম খরচ হওয়ায় সরকারিভাবে যাওয়া 4,978 জনকে 8,28,90,183 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে বেসরকারিভাবে যাওয়া কোনো হাজি কোনো অর্থ ফেরত পাবেন না। আর আগামীতে হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে বলে জানান উপদেষ্টা। ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবঘোষিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন এমন নেতাকর্মীদের ঘোষিত কমিটিতে রাখা হয়েছে। তিনি বলেন, এসব অভিযোগ কেন্দ্রে পাঠানো হলে কেন্দ্রীয় নেতারা বলেছেন পরিচ্ছন্ন নেতাদের সামনে আনার জন্য। জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন বলেও অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির ওপর। বেড়েছে বিটকয়েনের দাম। ডিজিটাল এই মুদ্রার মূল্য বেড়ে দাঁড়িয়েছে $1,18,000 মার্কিন ডলারে। বিটকয়েনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ ইনভেস্ট জানায়, মার্কিন শুল্ক নীতির প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। সাধারণভাবে বিটকয়েনকে বিনিয়োগের নিরাপদ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। তাই বিশ্ববাজারের টালমাটাল পরিস্থিতিতে ক্ষতি এড়াতে বিটকয়েনের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে দেখা মিলেছে কাঙ্ক্ষিত ইলিশের। 65 মন ইলিশ নিয়ে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি মাছ ধরার ট্রলার, যার মূল্য প্রায় 40 লাখ টাকা। এফবি সাদিয়া 2 নামে মাছ ধরা ট্রলারটি গত 9 জুলাই আলিপুর ঘাট থেকে 23 জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়েছে। মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসার পর 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের মাছ প্রতি মন 95,000 টাকা, 600 গ্রাম থেকে 800 গ্রাম ওজনের মাছ প্রতি মন 70,000 টাকা, 400 গ্রাম থেকে 500 গ্রাম ওজনের প্রতি মন মাছ 56,000 টাকা দরে বিক্রি করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ 1,17,000 টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে 39,60,140 টাকার মাছ বিক্রি হয়েছে। সৌদি আরব প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি 22 পেরিয়ে 23 বছরের পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এনটিভিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন রাজু। 22 বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। জনপ্রিয় চ্যানেলটির 23 বছরের পদার্পণ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ফোরাম জেদ্দা। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশের কনসুলেটের প্রথম সচিব ASM সাইম। অনুষ্ঠানে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব, ইসলামী আন্দোলন জেদ্দা মহানগর, বৃহত্তম নোয়াখালী সমিতি, শুভেচ্ছা ব্যান্ড,
সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন, আইয়ুব ফাস্ট ট্রেনিং কোম্পানি সহ প্রবাসী বাংলাদেশিরা। এনটিভিকে শুভেচ্ছা জানান জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। এনটিভি যেন তাদের এই খেলার বস্তুনিষ্ঠ সত্য সংবাদ তার পরিবেশন করেন। শুরু থেকেই তাদের ব্যতিক্রমধর্মী এবং রুচিসম্মত অনুষ্ঠান এবং বাস্তবসম্মত সংবাদ পরিবেশন করে আসছে। বাংলাদেশের আন্দোলনকে বীরের মতো তুলে ধরার জন্য এনটিভির সাংবাদিকেরা যে ভূমিকা রেখেছেন তার জন্য আমরা এনটিভিকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদের কথাগুলি কিন্তু যেভাবে পারে অনলাইনে অফলাইনে আপনাদের কথাগুলি কিন্তু তুলে ধরে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত 22 বছর ধরে প্রবাসীদের সুখ দুঃখ, সম্ভাবনা, সফলতার সমস্যা সমাধানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে এনটিভি। আমাদের যেই মনের যে কথাগুলা আমরা এনটিভি থেকে জানতে পাই, যে নিউজগুলো আমাদের প্রবাসের পক্ষ থেকে যে তুলে ধরে, আমরা এনটিভিকে অনেক ধন্যবাদ এবং মাসুদ সেলিম ভাইকে অনেক ধন্যবাদ। সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় টি-20তে বড় জয়ে সমতায় ফিরল বাংলাদেশ। ব্যর্থতা কাটিয়ে মিডল অর্ডারে ভর করে লঙ্কানদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ব্যাটাররা। এরপর বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে 100 নিচেই থামায় রিশাদ শরীফুলরা। 83 রানের বিশাল ব্যবধানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরেছে সফররতরা। সংস্কৃতির খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো উদযাপিত হল আষাঢ় পার্বণ। বর্ষা ঋতুকে বরণ করে নিতে রোববার বিকেলে টিএসসি মিলনায়তনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল উদ্যোক্তা মেলা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বলেন, এখনকার অস্থির সময়ে এমন সুস্থ সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উৎসবের উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ ডক্টর M জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণ করা হয়। সাংস্কৃতিক সংসদ প্রকাশিত ম্যাগাজিন বাদলা দিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। জরুরি অবস্থা জারি করতে লাগবে মন্ত্রিসভার অনুমোদন। জ্যেষ্ঠতমই হবেন প্রধান বিচারপতি, সব দলের ঐকমত্য। সারা দেশে চিরুনি অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সোহাগ হত্যা মামলায় আরও 2 জন গ্রেফতার। শাপলা প্রতীকের জন্য আয়োজনে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপির। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক। এনবিআরের কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, তাদেরই আস্থা ফেরাতে হবে বলছে উপদেষ্টা কমিটি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।